প্রিয় শিক্ষার্থী, ইস্পাহানী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে কাজ করব। আমাদের অ্যাসাইনমেন্টটা তোমরা নিশ্চয়ই আজকে পেয়ে যাবে। তারপরে এর উপরে ক্লাস তোমরা দেখো কীভাবে প্রবলেমগুলো সলিউশন করতে হয়। এখানে তোমার অ্যাসাইনমেন্টে 3টা সৃজনশীল কোশ্চেন আছে। এর মধ্যে 1 নম্বরে আছে বীজগণিত থেকে, আর 2 এবং 3 নং সৃজনশীল কোশ্চেন আছে তোমার পরিমিতি থেকে। তো আমরা পরিমিতির অংশগুলি দেখতেছি অনেক কঠিন কঠিন দেখা যাচ্ছে অবস্থাটা, তাই এটার সলিউশন তোমাদের করে দেওয়ার চেষ্টা করতেছি। তার জন্য আজকে আমি 3 নম্বর সৃজনশীল কোশ্চেনের সলিউশনটা তোমাদের দেখাচ্ছি। প্রশ্ন হইল, দ্বিতীয় চিত্র সুষম বহুভুজ। দ্বিতীয় চিত্র দেওয়া আছে তোমার কাছে, এরকম একটা চিত্র আছে দ্বিতীয় চিত্রে। ওইখানে সুষম বহুভুজ সম্পর্কে তোমার বিভিন্ন প্রশ্ন দিল, সৃজনশীল প্রশ্ন। এখানে ক বলা আছে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কত। আমাদের এখানে একটা ত্রিভুজ তৈরি করা আছে, OPQ এর ক্ষেত্রফল চাওয়া হয়েছে। ক্ষয়ে বলা হয়েছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত, অর্থাৎ এই টোটাল সুষম বহুভুজটির ক্ষেত্রফল লাগবে। আর 3 নম্বরে বলা আছে মানে গয়ে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। মানে অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের, এটা হলো সুষম বহুভুজ। অনিয়মিত আকৃতি কীভাবে এটা আমরা দেখা দিব। এই দুটার মধ্যে কোনটাতে ক্ষেত্রফল নির্ণয় করা সহজতর হয় বলে তুমি মনে করো। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন উত্তরটা দেখি। বলা আছে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কত। আমরা তোমাদের সুবিধার জন্য সলিউশনটা আগে করে রাখলাম, সমাধানটা এখন আমরা বুঝিয়ে দিই তোমারে, তুমি খেয়াল করো কীভাবে। প্রথমে তুমি চিত্রটা অঙ্কন করবে এক পাশ দিয়ে, তারপর উত্তরটা লিখবে। ক নাম্বার উত্তর বলছে তোমাকে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কত। এখন ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল বাই করার জন্য আমরা উত্তর লিখলাম, মনে করি PQRSTUVW, এই যে PQRSTUVW একটি সুষম অষ্টভুজ। কেন এটাকে অষ্টভুজ বলা হলো? কারণ এটা 8টা ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এখানে 8টা ত্রিভুজ, 1 2 3 4 5 6 7 8টা ত্রিভুজ। এর জন্য এটাকে বলা হয়েছে অষ্টভুজ। এর কেন্দ্র ও, এর কেন্দ্র কি ও থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করা হলো। ও থেকে এই শীর্ষবিন্দুগুলো যোগ করলো, OP OQ OR OS এভাবে করে প্রত্যেকটা যোগ করলো। ফলে 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়। দেখো সমান ক্ষেত্রফল বিশিষ্ট 8টা ত্রিভুজ এখানে উৎপন্ন হইল এবং কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এইখানে অষ্টভুজীয় কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হইল। অতএব কোণ POQ, তাহলে এখানে আমাদের 8টা কোণ আছে, 1 2 3 4 5 6 7 8। কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। আমার 8টা কোণ আছে এখানে। এই 8টা কোণ হওয়ায় যদি আমি POQ একটা কোণ বাই করতে চাই, তাহলে 360 ডিগ্রিকে 8 দ্বারা ভাগ করতে হবে। 360 ডিগ্রি 8 দ্বারা ভাগ, তাহলে অতএব কোণ POQ সমান 360 ডিগ্রিরে 8 দ্বারা ভাগ করলাম, হলো 45 ডিগ্রি। তাহলে কোণ POQর মান হলো 45 ডিগ্রি। ঠিক আছে, এখন আমি দেখি চিত্রে দেওয়া আছে PO সমান 4 সেন্টিমিটার। চিত্রে দেওয়া আছে PO সমান 4 সেন্টিমিটার। তাহলে চিত্রে কেন্দ্র O হতে P বিন্দুর দূরত্ব 4 সেন্টিমিটার। PO 4 সেন্টিমিটার হয়, O হতে P বিন্দুর দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে আমরা জানি কেন্দ্র হইতে পরিধি পর্যন্ত দূরত্ব হইল ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে এই সবগুলাই ব্যাসার্ধ, সবগুলাই ব্যাসার্ধ এবং সবগুলাই সমান। তাহলে প্রত্যেকটার মান অর্থাৎ OP OQ OR OS প্রত্যেকটার মানই 4 সেন্টিমিটার। তো বলা হয়েছে সুতরাং কেন্দ্র O হতে সকল বিন্দুর দূরত্ব, কেন্দ্র O হতে সকল বিন্দুর দূরত্ব কী হতেছে
4 সেন্টিমিটার, যেটা আমরা ধরলাম এ সমান 4 সেন্টিমিটার, ধরে নিলাম এ। এখন কোণ যদি দেওয়া থাকে আর একটা বাহু দেওয়া থাকে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি। 1/2 ওই বাহু দুইটা লিখবো এ ইন্টু এ সাইন কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ কি আছে? পি ও কিউ। এই যে পি ও কিউ ত্রিভুজের দুইটা বাহু জানা আছে, এটাও 4 এটাও 4, আর কেন্দ্র উৎপন্ন কোণ হলো 45 ডিগ্রি। তাহলে দুইটা বাহু জানা আর একটা কোণ জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/2 এ ইন্টু এ, অর্থাৎ বাহু দুইটার গুণফল সাইন কেন্দ্র উৎপন্ন কোণ। তাহলে আমরা লিখলাম 1/2 এর মান 4, এর মান 4, আর সাইন কোণ পি ও কিউর মান 45 ডিগ্রি, কোণ পি ও কিউর মান 45 ডিগ্রি। এগুলি ইন্টু হবে, কমা কমা লাগতেছে। এইবার আমরা যদি এটা কাটি, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 4 দিয়ে 8টা গুণ করলে 4 দিয়ে 2 গুণ করলে 4 দুগুণে 8। আর আমাদের জানা আছে সাইন 45 ডিগ্রি মান 1/√2। তাহলে এটা কি ক্ষেত্রফল হওয়ায়, আর আমার একক সেন্টিমিটার থাকায় একক হইল ক্ষেত্রফল একক বর্গ সেন্টিমিটার। এবার 8কে যদি আমরা √2 দিয়ে ক্যালকুলেটর ভাগ করি, পাওয়া যাবে 5.6568 বর্গ সেন্টিমিটার। আমরা জানি যে 5 বা 5-এর বেশি হলে কেটে 1 যোগ করা যায়, তার জন্য আমরা এই 8 বাদ দিয়ে একটা 1 এই 6-এর সাথে যোগ করলাম, হলো 6 আর 1 7। তাহলে মান দাঁড়াইল 5.65, 8 কাইটা একটা 1 যোগ করে 7 বর্গ সেন্টিমিটার। মনে হয় এটা বুঝতে পারছো, সুন্দরভাবে করা আছে এবং লাইন বাই লাইন বুঝিয়ে দিলাম। এবার আসো খ নাম্বারে যাই। খ নাম্বারটা একদম সোজা কোশ্চেন, সহজ। সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত? সুষম বহুভুজটির ক্ষেত্রফল আমরা বলছি তোমাকে, এই বহুভুজটা 8টা ত্রিভুজ আছে, এই বহুভুজটা 8টা ত্রিভুজ আছে, 1 2 3 4 5 6 7 8। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাই করছি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল হইল 5.657 বর্গ সেন্টিমিটার হলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এরকম আমাদের কয়টা ত্রিভুজ আছে? 8টা ত্রিভুজ আছে, 8টা। তাহলে আমরা কি করব? 8 দিয়া গুণ করব। তাহলে কয়ের অংশ ক অংশ হতে পাই? ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল এটা। ক অংশ হতে কি পাইছি? ত্রিভুজ পি ও কিউর ক্ষেত্রফল 5.657 এত বর্গ সেন্টিমিটার। তাহলে যেহেতু পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, অর্থাৎ এই সুষম বহুভুজটিতে 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। অতএব সুষম বহুভুজটির ক্ষেত্রফল হবে, আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 8 দ্বারা গুণ করতে হবে। 8 গুণ ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। এবার 8 তো আছে ঠিক জায়গা মতো, এই পি কিউ আর এর মানটা আমরা পাইছি এখানে ক অংশতে, এটা লিখলাম, এটাতে গুণ করলে ফলাফল চলে আসলে এত বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বাই করতে হলে কি করতে হবে? একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 8 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের ক্ষেত্রফল পুরোটাই পাওয়া যাবে। এটা ছিল তোমাদের খ। এবার আসো গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো? অনিয়মিত আকৃতি এবং সুষম বহুভুজের ভিতরে সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করা সহজ, কারণ সুষম বহুভুজে প্রত্যেকটাই সমান সমান থাকে, তাই একটা বের করতে পারলে বাকিগুলো গুণ করে বের করা যায়। কিন্তু অসম বা অনিয়মিত যেটা, সেটার চিত্রে ক্ষেত্রগুলি সব ভিন্ন ভিন্ন আকারে থাকে। যেমন এটা একটা অসম, দেখো এটা একটা অসম আকৃতির বহুভুজ।
এই বহুভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রফল পৃথক পৃথক বের করতে হবে। এটা ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, এটা ত্রিভুজ, এটা বর্গক্ষেত্র, এটা আয়ত, এটা রম্বস, প্রত্যেকটা আলাদাভাবে ক্ষেত্রফল বের করে তারপরে যোগ করলে আমাদের অনিয়মিত আকৃতির বহুভুজের ক্ষেত্রফল বের করা যাবে। তাই এটা একটু কষ্ট হবে। আর সুষম বহুভুজ যেটা, সেটা তোমরা দেখলেই, একটা বের করলাম, ওই একটাকে আমরা 8টা ছিল 8 দিয়ে গুণ করলাম, আমাদের উত্তর বের হয়ে গেল। তাহলে মোটামুটি মনে হয় তোমরা এই তোমাদের যে অ্যাসাইনমেন্টের 3 নম্বর কোশ্চেন তার সৃজনশীল উত্তরটা পেয়ে গেছো। আশা করি তোমরা সুন্দর করে ফ্রেশ করে কাটাকাটি ছাড়া সুন্দর করে এটা উত্তরটা লিখে নিয়ে আসবে। এবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমার উপরে দেওয়া আছে, সংক্ষিপ্ত উত্তরগুলি বলে দেই। সংক্ষিপ্ত 1 বলা আছে 0.6 × 0.9 সমান কত? ক নম্বরে বলা আছে? সংক্ষিপ্ত প্রশ্ন 1 বলা আছে 0.6 × 0.9 সমান কত? তুমি ক্যালকুলেটর ক্লিক করলে উত্তরটা বের হয়ে যাবে। যদি তুমি ক্যালকুলেশন করে দিতে চাও তাহলে এরকম দিতে পারো, 0.6কে লেখা যায় 6/10, আর 0.9কে লেখা যায় 9/10। এবার এটা যদি গুণ করি 6 নং 54/100, এখন এটা যদি 100 দিয়ে ভাগ করি আমরা ক্যালকুলেটারে, তাহলে 0.54। এই দশমিক উঠে গেলে একটা 1, দশমিকের পর 1 ঘর একটা 0, দশমিক উঠে গেলে একটা 1, দশমিকের পর 1 ঘর একটা 0, গুণ করলে হয় 100। এটা দিয়ে ভাগ করলে দশমিকের পরে 2 ঘর, তাই 2 শূন্য দিলাম, 2 শূন্যর জন্য 2 ঘর। এটা হলো 1 নম্বরের অ্যান্সার সংক্ষিপ্ত। 2 নম্বরে আছে 32 সমস্ত 37/21, 32 সমস্ত 37/21 এর পৌনঃপুনিক নির্ণয় করা। পৌনঃপুনিক নির্ণয় করো। তো আমরা কি করলাম, এটা দিয়ে এটা গুণ করলাম, এটা দিয়ে এটা গুণ করে এটার সাথে যোগ, এটা দিয়ে এটা গুণ করে এটার সাথে যোগ, তাহলে 32-এর সাথে 37 গুণ করে 21 যোগ করলে হবে 1205। নিচে আছে 37, ভাগ করলে পাওয়া যাবে 32.567567 ... আরও আছে আর কি। তাহলে 32টা লিখলাম, দশমিক দিলাম, এখানে মিলাই আমরা দেখা যাচ্ছে এই যে 567 এটা বারবার রিপিট আসতেছে। যেহেতু এটা রিপিট আসতেছে তাহলে এটাই পৌনঃপুনিক। 3টা ঘর কি 5, 6, 7, 3টা পৌনঃপুনিক হয়, এটাকে লিখতে হবে 5, 6, 7, 3টার প্রথমটার উপরে একটা ফোঁটা পৌনঃপুনিক চিহ্ন আর শেষেরটার উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন। এটা দিলেই আমাদের পৌনঃপুনিক হয়ে যাবে। যেহেতু 5, 6, 7 রিপিট আসতেছে তাহলে আমার পৌনঃপুনিক চিহ্ন হলো 5-এর উপরে আর 7-এর উপরে, 6-এর উপরে দিতে হবে না। এরপর 3 নম্বরে একটা প্রশ্ন করা হয়েছে, সেটা হইল n সমান 2p - 3, p সমান n এর n² 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? n দেওয়া আছে, n² 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে দেওয়া আছে আমাদের n সমান 2p - 3। এখন যদি আমরা n² বের করি, n² হবে 2p - 3 হোল স্কোয়ার। এটা যদি স্কোয়ার করি তাহলে a² সূত্র a - b হোল স্কোয়ার সূত্র a² - 2ab প্লাস b²। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 4p² হয়, -2 3 4 3 4 12p
প্লাস 3 3 9। এখন এটা আমরা লিখলাম 4p স্কোয়ার প্লাস 4 ইন্টু 3p, 3 4 12 তো 4 দ্বারা ভাগ করতে হবে, এটার জন্য 4 ইন্টু 3p লিখলাম। আর এখানে লিখলাম 4 ইন্টু 2 প্লাস 1, অর্থাৎ 4 দোকানে 8, 8 আর 1 9। কেন 4 নিলাম? কারণ 4 দিয়ে ভাগ করতে বলছে, এর জন্য সবগুলোর ভিতরে 4 নেওয়ার চেষ্টা করতেছি আমি। 4p স্কোয়ার, এখানে 12 লেখা যায় 4 ইন্টু 3p, 4 ইন্টু 3p, 3 4 12, আর 9কে লেখা যায় 4 দোকানে 8 প্লাস 1, এই 8 আর 1 9 হয়, এটার জন্য 1 বাইরে রাখলাম। এখন আমরা দেখতেছি এক্ষেত্রে 4 যদি কমন নেই, p স্কোয়ার প্লাস 4 চলে গেলে থাকে 3p প্লাস 2, আর এই প্লাস 1টা বাইরে রইল। তাহলে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই জিনিসটা 4 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কারণ আমাদের সূত্রে বলা আছে কোনো সংখ্যার আগে যদি কোনো সংখ্যার আগে, যেমন 4 দিয়ে ভাগ করতে চাই আমি, তো 4 যদি কোনো সংখ্যার আগে থাকে তাহলে সেটাকে 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়। কোনো সংখ্যার আগে ওই সংখ্যা থাকলে তাকে ভাগ করলে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা 4 দিয়ে ভাগ করতে চাইতেছি, তো এইটুক সংখ্যার আগে আমার রাশির আগে এখানে একটা 4 আছে, তাহলে 4 থাকায় এইটুক 4 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, তাহলে একটা 1 থেকে যায়। তাহলে আমরা বলতে পারি যে n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। সুতরাং একটু সাজায় লিখলে লেখা যায় এখানে স্পষ্টতই এখানে স্পষ্টতই 4 ইন্টু p স্কোয়ার প্লাস 3p প্লাস 2 4 দ্বারা বিভাজ্য। অতএব 4 ইন্টু p স্কোয়ার প্লাস 3p প্লাস 2 প্লাস 1 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। 4 নম্বর সংক্ষিপ্তটা আছে, একদম সহজ। এটা করার পরে তোমরা বাকিগুলি সব চেষ্টা করবে। আর 2 নম্বর সৃজনশীলেরও সলিউশন অনলাইনে ছাড়া আছে, উত্তম স্যার সম্ভবত করছে এটা, তোমরা এটা দেখবা, তাহলেই তোমাদের এই কোশ্চেনের সলিউশন হয়ে যাবে। 4 নম্বরে বলা আছে u সমান 1 2 3 4 5 6 7 9, a প্রাইম সমান 2 4 6 এবং b সমান 3 5 7 হলে a প্রাইম ইন্টারসেকশন b, তাহলে a প্রাইম ইন্টারসেকশন b বাইর করতে বলছে। তা আমাদের দেওয়া আছে, আমাদের অলরেডি a প্রাইম দেওয়া আছে, তাহলে আমাদের a প্রাইম আর বের করার দরকার নেই। এখানে বলা আছে 2 4 6 আর b দেওয়া আছে 3 5 7। আমাদের বের করতে হবে a প্রাইম ইন্টারসেকশন b। a প্রাইম হইল 2 4 6, ইন্টারসেকশন b হইল 3 5 7। ইন্টারসেকশন করার নিয়ম কি? ইন্টারসেকশনের নিয়ম হলো যেগুলো কমন সেগুলি উত্তরে আসে। তো এখানে আমার কমন মানে যেগুলো মিলবে, এখানে কোনোটাই কারোর সাথে মিলে না, তাহলে উত্তর হবে ফাঁকা সেট। এটাও লিখতে পারো বা ওরই চিহ্ন দিতে পারো, এটাই অ্যান্সার।
যাক, তোমাদের জন্য আর কিছু বীজগণিতের প্রবলেম আছে। এই প্রবলেমগুলি তোমরা যেমন সৃজনশীল 1-এ আছে বীজগণিতের অংশ, এটা পারবে, এটা করার চেষ্টা করো। আর 2 নম্বরটা তো উত্তম স্যার করছে, আর 3 নম্বর টাইম করে দিলাম। সুতরাং তোমাদের মোটামুটি অ্যাসাইনমেন্টে প্রথম অ্যাসাইনমেন্ট গণিতের যেটা আছে এটা তোমরা কভার করতে পারবে। আশা করি তোমরা সুন্দরভাবে এই অঙ্কগুলি সুন্দর করে ফ্রেশভাবে, নো কাটাকাটি করবে না, কাটাকাটি করলে নাম্বার পাওয়া যাবে না, নাম্বার কম হবে। সুন্দর করে ফ্রেশ করে আমাদের সহযোগিতা নিয়ে তোমরা এটা করবে। ঠিক আছে, ধন্যবাদ।